মারি অসুস্থ সেটা আমরা বুঝি কিভাবে? না, বুঝি না বলেই তো মারি অসুস্থ হয়। 90% কমন থ্রেড হলো ডাক্তারবাবু বুঝতেই পারেনি যে এটা অসুখ। যে মাড়িতে ব্রাশ করলে মাড়ি থেকে রক্ত পড়বে এটা স্বাভাবিক ঘটনা। এইটা যে একটা সাইন অফ আ ডিজিজ সেটা তাদের ধারণা নেই। এটা কেন হয়? কেন এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হয়? আমি যদি মাড়ির অসুখকে ভাবি যে বড় জন্মে কী হবে ট্রিটমেন্ট না করলে, কষ্ট হবে, কিছুদিন দাঁতগুলো পড়ে ফোকলা যাবে, ব্যাপারটা সেখানে থামে না। কি কি সমস্যা নিয়ে আসেন যখন আপনি দেখেন যে তারা যথেষ্ট অ্যাডভান্স স্টেজে আছেন? এই ব্যাড ব্রেথের যে একটা কারণ মাড়িরই অসুখ এবং ঠিক। সেটাই সবচেয়ে বড় কারণ, সবচেয়ে বড় কারণ। এটা যখন লোকে রিয়ালাইজ করে ততক্ষণে অন্য সিমটমগুলো ডেভেলপ করে যায়। মানে নমস্কার, আমি রেশমি। হেলথ ইম্প্যাক্ট বাংলার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আমরা, সেটা প্রায় বলতে গেলে আমরা সকলে কখনো না কখনো এটা নিয়ে সমস্যায় ভুগেছি বা ভুগছি। এমনই একটা জ্বলন্ত সমস্যা, সেটা হচ্ছে মাড়ি। দাঁত মাড়ি মানে এই সব থেকে গুরুত্বপূর্ণ একটা অর্গান এটা, এবং তার যে কত রকম সমস্যা হতে পারে এবং সেই সমস্যা যদি আমরা ঠিক সময়ে নজর না দিই সেটা কিন্তু মারাত্মকও হতে পারে। আমি ভয় দেখাচ্ছি না, চাইছি যে এই বিষয় সম্পর্কে যা কিছু ভুল ধারণা সেটাও চলে যাক এবং তার সাথে সাথে সঠিক ইনফরমেশনটা পৌঁছুক আমাদের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। ডক্টর, অনেক অনেক স্বাগত জানাই আপনাকে। আমি যেটা শুরুতেই বললাম যে মাড়ির সমস্যা বা একেবারে ছোট থেকে, আমি যদি একদম মানে কোথা থেকে সমস্যাটা শুরু হয়, মানে আমরা ছোট থেকেই জানতে শুরু করি মাড়ি খুব এইভাবে ব্রাশ করলে এটা হতে পারে, এইভাবে ব্রাশ করলে ফুলে যেতে পারে, রক্ত পড়তে পারে, মানে এমনভাবে জিনিসগুলো আমাদেরকে হয়তো আমরা শুনে আসি, মনে হয় যে এটা খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু আসলে ঘটনাটা স্বাভাবিক নয়। তাই আমি চাই একেবারে গোড়ায় যে গলদটা আমাদের, সেটাকে আপনি দূর করুন। যে মাড়ি অসুস্থ সেটা আমরা বুঝি কিভাবে? না, বুঝি না বলেই তো মারি অসুস্থ হয়। হ্যাঁ, সেটা একদম problem। আমরা বুঝি না। আমরা সত্যি মানে আমাদের মনে হয় যে এইগুলো বোধহয় খুব স্বাভাবিক ঘটনা। স্বাভাবিক ঘটনা নয়, এগুলো অস্বাভাবিক ঘটনা। এই যে কারণ মাড়ি ফুলে যাওয়া, মাড়ি থেকে ব্লাড বেরোনো। কারেক্ট, আমার কাছে যে পেশেন্টরা আসে অধিকাংশ সময় যেটা হয়, এসে আমার কাছে বেশ অধিকাংশ সময় অ্যাডভান্স স্টেজে পেশেন্টরা আসে। এবার আচ্ছা। কারণ আমার বেশিরভাগ পেশেন্ট রেফারেল পেশেন্ট, কোনো আমার স্টুডেন্ট রেফার করেছেন বা অন্য একজন ডাক্তার রেফার করেছেন বা পেশেন্ট আমার কথা শুনে এসছেন। এবার যখন আমি তাদের জিজ্ঞেস করি আপনি এই স্টেজে আমার কাছে এলেন কেন, এর আগে আপনি কেন আসেননি, তাদের 90% কমন থ্রেড হলো ডাক্তারবাবু বুঝতেই পারেনি যে এটা অসুখ। এক্স্যাক্টলি, বুঝতেই পারিনি এটা অসুখ। তাদের ঠিক। ধারণা যে মাড়িতে ব্রাশ করলে মাড়ি থেকে রক্ত পড়বে এটা স্বাভাবিক ঘটনা। এইটা যে একটা সাইন অফ আ ডিজিজ সেটা তাদের ধারণা নেই। তাদের আরও ধারণা হচ্ছে, অনেকে আমাকে বলেছেন নাই হয়েছে বোধহয় ব্রাশ করতে গিয়ে ছুটে গিয়ে লেগেছে, সেখান থেকে bleed যে করছে। আমি হয়তো জোরে ব্রাশ করে ফেলেছি, হ্যাঁ কারেক্ট, বা আমার ব্রিসেল বোধহয় শক্ত, হ্যাঁ তাই। ঠিক। হ্যাঁ, এরকম এটা নানান একটা- উপায় আমরা বের করে ফেলি। হ্যাঁ, তাকে আমি বললাম আচ্ছা এটা তো আপনার একদিন হয়নি, এটা তো মোর দ্যান 1 days হচ্ছে, তখন কেন হয়েছে? তখন বলছে হয়তো ইগনোর করেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে সেকেন্ড যে প্রবলেম, যেটা মাড়ির অসুখের খুব, সেটা হচ্ছে এটা একটা আমাদের সোশ্যাল প্রবলেম, সেটা হচ্ছে ব্যাড ব্রেথ বা হ্যালিটোসিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এইবার কি হয়, আমাদের ব্যাড ব্রেথ সম্পর্কে না ছোটবেলা থেকে যেরকম বিভিন্ন রকম আমরা ফোকলোর শুনে শুনে অভ্যস্ত হয়েছি, ব্যাড ব্রেথ সম্পর্কে কথা আছে, পেটের লিভার খারাপ থেকে ব্যাড ব্রেথ হয়, ঠিক। সর্দি হলে ব্যাড ব্রেথ হয়, ঠিক আছে। এবার ব্যাড ব্রেথের যে একটা কারণ মাড়িরই অসুখ এবং ঠিক। সেটাই সবচেয়ে বড় কারণ, সবচেয়ে বড় কারণ। এটা যখন লোকে রিয়ালাইজ করে ততক্ষণে অন্য সিমটমগুলোও ডেভেলপ করে যায়। মানে মাড়িটা ফুলে উঠছে, কন্টিনিউয়াসলি ব্লিডিং হচ্ছে, স্পন্টেনিয়াস ব্লিডিং, আর ব্রাশ টাশ করতে হচ্ছে না, এমনি ব্লিড করছে, ওকে। তখন লোকে রিয়ালাইজ করে, তখন আমাদের কাছে আসে। আমি তাহলে একটু এটা বোঝার চেষ্টা করি যে ধরুন আমার একটা কোনো মাড়ির সমস্যা হচ্ছে, মানে প্রথম লক্ষণটা কি যখন আমি এটাই তো বলছি, সচেতন হব? প্রথম লক্ষণটা হচ্ছে ইউজুয়ালি অকেশনাল ব্লিডিং ডিউরিং ব্রাশিং, আচ্ছা। বা কোনো হার্ড খাবার খেলে অকেশনাল ব্লিডিং, অকেশনাল ব্যাড ব্রেথ। অকেশনাল ব্যাড ব্রেথ কথাটা কেন আমি বলছি, এটা আমি একদম এই কারণে বলছি যে ব্যাড ব্রেথটা কিন্তু প্রথমে অকেশনালি শুরু হয়, ওকে, তারপরে সেটা আরো বেশি ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, তারপরে একটা সময় কন্টিনিউয়াস হয়ে যায়, কমেই না। আরেকটা হচ্ছে ইনফ্রিকুয়েন্ট বাট কনসিস্টেন্ট সোয়েলিং অফ গাম, মানে
মাঝে মাঝে ফুলছে এবং সেটা রোমিং, আজকে এখানে ফুলছে, কালকে ওখানে ফুলছে, কালকে এখানে ফুলছে, কালকে ওখানে ফুলছে। একটা সময় এই ফোলার ফ্রিকোয়েন্সিটা বাড়তে থাকে, তারপরে সব জায়গাটা ফুলে যায় পুরো মানে তার মানে mouth পুরোটাই আর তিনটে কি, মেন প্রবলেম। আচ্ছা যে প্রবলেমটা মাড়ির অসুখ শুরু হওয়ার অলমোস্ট 90% কেসে শুরু হয় ব্যাড ব্রেথ, ওকে ব্লিডিং ফ্রম গামস ওয়াইল ব্রাশিং, আরেকটা হচ্ছে অকেশনাল বাট কনসিস্টেন্ট সোয়েলিং। ওকে এই তিনটে যদি, এই ট্রায়াডটা যদি ফুলফিল করে, মানে কেউ একজন আমরা এটা ফিল করছি, তাহলে আমাদের নারী অবশ্যই অসুখ ডাক্তারের হচ্ছে। কাছে মানে হ্যাঁ অসুখটা হচ্ছে এবং আমাদের ট্রিটমেন্ট দরকার। এবারে আসি যে এটা কেন হয়, কেন এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, কি এক্স্যাক্টলি গন্ডগোলটা হচ্ছে যে জন্য মারি এইভাবে রিয়াক্ট করছে। প্রথমে বলি মাড়ির অসুখটা কিন্তু একটা 100% ব্যাকটেরিয়াল ডিজিজ। 100%টা হয়তো ঠিক নয়, 98%, কারণ এখন ভাইরাল ইটিওলজিও এর মধ্যে এসে চিন্তা ভাবনা এই নিয়ে হচ্ছে, আচ্ছা কিন্তু মোস্টলি ব্যাকটেরিয়াল ডিজিজ। আচ্ছা, এইবার আচ্ছা তাহলে বক্তব্য হচ্ছে সবারই কি মাড়ির অসুখ হবে? উত্তর না। কিন্তু সবার মুখের ব্যাকটেরিয়াল কি একই রকম? উত্তর হ্যাঁ। একেবারে। তাহলে নয় কেন? তার কারণটা হচ্ছে একটা মাঠে 4-5 জন খেলছে, হঠাৎ বৃষ্টি নামলো, সবকটা 5-6টা বাচ্চা ভিজলো, একজনেরই জ্বর এলো। সবার কিন্তু জ্বর এলো না। তার মানে যার ইমিউনিটি কম্প্রোমাইজ বলতে এটা আমি মিন করছি না যে সেইভাবে কম্প্রোমাইজ, কিন্তু যার ইমিউনিটির ওরিয়েন্টেশনটা এইরকম, যেখানে নর্মাল ব্যাকটেরিয়া সেটাই প্যাথোজেনিক হিসাবে, অপরচুনিস্টিক প্যাথোজেন হিসাবে কনভার্টেড হলো এবং অসুখটা ইন্ডিউস করলো, তাদেরই মাড়ির অসুখ হবে। আচ্ছা এইবার এটা তার মানে যখন বোঝাচ্ছে, যখন একটা ইমিউনোলজিক্যাল ফ্রেমওয়ার্ক আছে, এর একটা জেনেটিক ট্রেন্ডও আছে। আমার বাবা মা, আমার দাদু ঠাকুরদা ঠাকুমা দিদিমা, আমার ফ্যামিলিতে আমার সিবলিং এর যদি মাড়ির অসুখ হওয়ার ট্রেন্ড থাকে, তাহলে আমারও কিন্তু মাড়ির অসুখ হওয়ার পসিবিলিটিস এবং ট্রেন্ড থাকবে। তার মানে যাদের এই সমস্যাটা রয়েছে পারিবারিকভাবে তারা আরো বেশি সচেতন হবে। অ্যাবসলিউটলি। এটা কিন্তু শুধু মাড়ির অসুখ নয়, বাই দ্য ওয়ে, তুমি ডিসকাস করছি আজকে, এটা ডেন্টাল কেরিজ বা ক্যাভিটির ক্ষেত্রেও সত্যি। আচ্ছা আমার ফ্যামিলিতে যদি কেরিজ ইন্ডেক্স হাই থাকে, তার মানে আমাদের ফ্যামিলির সবার ওরাল এনভায়রনমেন্ট এরকম, তাতে আইদার মাড়ির অসুখ অথবা কেরিজ, দুটো ক্ষেত্রেই ফ্যামিলিয়াল ট্রেন্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। কারণ ফ্যামিলিয়াল ট্রেন্ড যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার এটা হওয়ার পসিবিলিটি নেই বলছি না, কম, কম্পারেটিভলি কম। একজন যার ফ্যামিলিতে আদৌ মাড়ির অসুখ নেই, সে যতটা মাড়ির অসুখের জন্য রেজিস্ট্যান্ট, যার ফ্যামিলিতে এটা আছে সে কিন্তু ততটা রেজিস্ট্যান্ট নয়, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে ব্যাকটেরিয়াটা তৈরি করে সেটা সেম। মানে আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, দেখবে দুজন মানুষ ডিফারেন্ট আর্থসামাজিক কন্ডিশন থেকে এসছে, ডিফারেন্ট টাইপ অফ নিউট্রিশন লেভেল, সেম ব্যাকটেরিয়া মাইক্রোব্যাকটেরিয়াম, একজনের টিউবারকুলোসিস হবে আরেকজনের টিউবারকুলোসিস হবে না। অতএব ইট ডিপেন্ডস অন দ্য ইমিউনোলজিক্যাল ফ্রেমওয়ার্ক অফ দ্য পারসন, যেটা ডিসাইড করবে তোমার মুখে এই ব্যাকটেরিয়াটা অপরচুনিস্টিক প্যাথোজেনে কনভার্টেড হবে কিনা, আর হলেও তোমার মাড়ির অসুখ হবে কিনা। এবার মাড়ির অসুখ নিয়ে তুমি আমাকে জিজ্ঞেস করছো না, মাড়ির অসুখটার কথাটা একটু লুজ বা সুপারফিশিয়াল টার্ম, মানে অসুখটা দুটো স্তর আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা অসুখ যেটাকে আমরা বাংলায় আসলে ওটার কোনো নাম নেই বলছি, একটা অসুখ মাড়িতেই থাকবে, যেটাকে মাড়ির অসুখ ব্রড স্পেকট্রামে বলছি। এই অসুখটা ইংরেজি নাম হচ্ছে জিঞ্জিভাইটিস। ওকে। জিঞ্জাইভা কথাটার মানে হচ্ছে মাড়ি, তার ইনফ্লামেশন বা প্রদাহ, তাকে আমরা জিঞ্জিভাইটিস। বেশ। কিন্তু অসুখটা মাড়ির মধ্যে যদি না থাকে, এবার যদি অসুখটা ভেতরে আরো ডিপে যায়, যে হাড়টা দাঁতটাকে সাপোর্ট করেছে সেই হাড়টাকে এফেক্ট করে, যে হাড়টার সঙ্গে দাঁতটাকে আটকে রেখেছে কতগুলো লিগামেন্ট, পেরিওডন্টাল লিগামেন্ট, সেটাকে এফেক্ট করে, এবং দাঁতের রুটে যে আউটার লেয়ার সিমেন্টাম সেটাকে এফেক্ট করে, তখন এই অসুখটা জিঞ্জিভাইটিস নেই। আমরা বাংলায় হয়তো মাড়ির অসুখ বলি, সেটাকে ইংরেজিতে বলা হয় পেরিওডন্টাইটিস। আগে শুনে থাকবে, আগে অসুখটাকে পায়োরিয়া বলা হতো একটা সময়, এখন আর বলা হয় না। ওকে, ঠিক আছে। দুটোর ক্ষেত্রে কিন্তু অসুখের স্তরটা আলাদা। অসুখটা জেনারেলি ডিরেক্টলি পেরিওডন্টাইটিস হিসেবে শুরু হয় না, এক্সেপ্ট ফিউ পেরিওডন্টাইটিস। বাকি সিভিয়ারও তো হয় এটা, মানে যদি সেটা মানে আনঅ্যাটেন্ডেড থাকে তখন। হ্যাঁ, সেটাই তো বলছি। এইবার যেটা মজার কথা, যেটা তুমি আমাকে জিজ্ঞেস করছিলে যে কার হবে কার হবে না, জিঞ্জিভাইটিস কিছু কিছু লোক হতে পারে, তাদের
একদম রেজিস্ট্যান্ট টু গাম ডিজিজ, তাদের জিঞ্জিভাইটিস পেরিওডন্টাইটিস কিচ্ছু হবে না। তোমাকে বলছিলাম ফ্যামিলিয়াল ট্রেন্ড নেই। কিছু কিছু আছে তাদের জিঞ্জিভাইটিস হবে কিন্তু পেরিওডন্টাইটিস হবে না, আচ্ছা। জিঞ্জিভাইটিসে আটকে থাকবে। ওকে। কিছু কিছু মানুষ আছে জিঞ্জিভাইটিসটা পেরিওডন্টাইটিসে কনভার্টেড হবে, তাদের ইমিউনিটি আবার অন্যরকম। আচ্ছা এবার জিঞ্জিভাইটিস কতদিনে পেরিওডন্টাইটিসে কনভার্টেড হবে কেউ জানে না। আচ্ছা, মানে সেটা কোনো ডিউরেশন, সময়কাল ইত্যাদি সেটা বলা যায় না। না, হতে পারে সারা জীবনে জিঞ্জিভাইটিস থাকবে, জিঞ্জিভাইটিসই থাকবে, পেরিওডন্টাইটিস হবেই না। কেউ কেউ আছে তার দুম করে 3 থেকে 4 মাস, ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে পেরিওডন্টাইটিসে কনভার্ট হবে। এবার এই আমরা ডেফিনেটলি আপনাদেরকে ঘাবড়ে দিতে চাইছি না, কিন্তু এটা জানা দরকার যে এটা কতটা সিরিয়াস হতে পারে। মানে যেহেতু আমরা চাইছি আপনারা সচেতন হন ডক্টর, মানে এই যেটা বলছিলাম যে আনঅ্যাটেন্ডেড থাকলে জিনিসটা সিভিয়ারিটি সাংঘাতিক, এবং কি কি সমস্যা, মানে আপনার কাছেই পেশেন্টরা আসেন যারা, কি সমস্যা নিয়ে আসেন যখন আপনি দেখেন যে তারা যথেষ্ট অ্যাডভান্স স্টেজে আছেন? এই আচ্ছা, সমস্যাটা দুটো ভাগে ভাগ করি আমরা। একটা হচ্ছে লোকালাইজড প্রবলেম, একটা হলো জেনারেলাইজড প্রবলেম বা সিস্টেমিক প্রবলেম। লোকালাইজড প্রবলেমটা কি, মাড়িটা ফুলছে, সেখান থেকে ব্লিড করছে, কোনো সময় অ্যাবসেস হয়ে যাচ্ছে, সেখান থেকে পাস বেরোচ্ছে, দাঁতে ব্যথা হচ্ছে হালকা হালকা, দাঁত নড়ছে, দাঁতটা একসময় পড়ে গেল, লোকটা সব দাঁত পড়ে গেল, ধরে নাও যে লোকটা কমপ্লিটলি দাঁত ছাড়া চলে গেল, এটা হতে পারে লোকাল এফেক্ট। ঠিক আছে? আচ্ছা, এতে তুমি যদি, এটা হচ্ছে ন্যাচারাল প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ। ওকে। লোকাল মানে ধরো এই ধারণাটা আমাদের 2000 সালের আগে, মানে ধরো 1990s পর্যন্ত এই ধারণাটাই ছিল যে কি হবে, আর যদি আমি কিছু নাই করি সবগুলো দাঁত পড়ে ফোকলা হয়ে যাবো, এই তো। কিন্তু সেটা তো শেষ নয়, প্রবলেমটা অন্য সেটা জায়গায়। শেষ নয়, ঠিকই। প্রবলেমটা হচ্ছে এই যত আমাদের সময় যাচ্ছে, কালের বিবর্তনে যত রকম রিসার্চ স্টাডিজ হচ্ছে, আমরা জানতে পারছি মাড়ির অসুখ কিন্তু আর মাড়িতে আটকে থাকে না। এইটা আমাদের এরম তো নয় যে আমাদের মুখটা আলাদা পার্ট, রোবটের মতন। অ্যাবসলিউটলি। ইট ইজ আ পার্ট অফ দ্য হিউম্যান বডি। এর সঙ্গে এবার আস্তে আস্তে আমরা দেখছি অনেক অসুখের যোগাযোগ আছে। কিরকম অসুখ, মানে অসুখটা এরকম নয় যে মাথার খুশকি টাইপের একটা সুপারফিশিয়াল অসুখ, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। আচ্ছা, একদম কার্ডিওভাস্কুলার ডিজিজ। এখন বলছি যে হার্ট অ্যাটাকের সঙ্গে, মায়োকার্ডিয়াল ইনফার্কশনের সঙ্গে রিলেটেড। ঠিক আছে? যাদের মাড়ির অসুখ হয়, আচ্ছা, মাড়ির অসুখ থেকে ডায়াবেটিসের বাইডিরেকশনাল রিলেশনশিপ। তোমার মাড়ির অসুখ আছে, কন্ট্রোল নয়, তোমার ডায়াবেটিসের গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনের কন্টেন্ট টাকার গ্লাইসেমিক কন্ট্রোল পুরো হবে। আচ্ছা। এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে মাড়ির অসুখ যখন ট্রিট করা হয়েছে, যে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন কিছুতে 7.5-এর নিচে নামছে না, সেটা নেমে 6.5-এ নেমে এসছে। কারণ মাড়ির অসুখ বলে না, যে কোনো জায়গাতে বডিতে কোনো একটা ইনফেকশাস সাইট থাকলে সেই সাইটটাকে যদি আমি ট্রিট করতে পারি, ডায়াবেটিসের কন্ট্রোল বেটার হবে। বাই দ্য ওয়ে, আচ্ছা, মিড-90s কিছু স্টাডি দেখা গেল মাড়ির অসুখ থাকলে, পেরিওডন্টাইটিস থাকলে, তার বিভিন্ন রকম কেমিক্যালস, সাইটোকাইন্স আমরা কোভিডের সময় খুব শুনেছি, সাইটোকাইন্স, ইন্টারলিউকিন, এগুলো বডি ব্লাড সঙ্গে বাড়ে, প্রেগনেন্ট মাদারদের প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে যাবে। বিকজ এই সাইটোকাইন্সগুলোর যে হরমোনটা ইউটেরাইন কন্ট্রাকশন করে, অক্সিটোসিন লাইক এফেক্ট আছে, ও আগে প্রিম্যাচিওর লেবার করে দেবে। প্রিম্যাচিওর লেবার হলো মানেই, প্রিম্যাচিওর বেবি হওয়া মানেই লো বার্থ ওয়েট, তার জন্য ইনকিউবেটর দাও, এই দাও, সেই দাও, একটা প্রবলেম, একটা অন্য সাংঘাতিক বড় কমপ্লিকেশন সেটা। এইবার এর ছাড়া দেখা গেছে রেসপিরেটরি ডিসঅর্ডার্স, আচ্ছা, লাং অ্যাবসেস হওয়ার পসিবিলিটি বাড়ে। এখন বলছে ইভেন ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে রিলেটেড, অ্যালঝেইমার্সের সঙ্গে রিলেটেড। সো দেয়ার আর, আমি যদি মাড়ির অসুখ ভাবি যে বড় জন্মে কী হবে, ট্রিটমেন্ট না করলে কষ্ট হবে, কিছুদিন দাঁতগুলো পড়ে ফোকলা যাবে, ব্যাপারটা সেখানে থামে না। সো এই জিনিসটা আজ থেকে 30 বছর আগে আমরা ভাবতাম ডিপার আর মাচ সিভিয়ার, মাচ ডিপার। মানে তুমি যদি এই অসুখটার মানে পেনিট্রেশন লেভেল দেখো, এটা শুধুমাত্র ভার্টিক্যালি ডিপ নয়, এর হরাইজন্টাল স্প্রেডটা অনেকটা, অনেকগুলো অর্গানকে ইকুয়ালি মানে হ্যাঁ এফেক্ট করার, তার মানে এই যে কারণে আমাদের ডায়াবেটিসের যে 5টা কমপ্লিকেশন বলা হতো, এখন 6টা কমপ্লিকেশন বলা হয়। 6 কমপ্লিকেশন ইজ পেরিওডন্টাইটিস। কারেক্ট। আমরা মানে সত্যি এই সংক্রান্ত আরও আমি জানি অনেক প্রশ্ন আমাদের কাছে রয়েছে, আমরা নিশ্চয়ই আরেকদিন ডাক্তারবাবুকে পাবো, কিন্তু আজকের এপিসোড শেষ করব, ওনাকেও ছেড়ে দিতে হবে। কিন্তু একটা জিনিস মানে জানতে চাই যে ধরুন এর যে চিকিৎসা, সেটা কি একটা প্রলং চিকিৎসার মধ্যে পড়ে? কারণ সাধারণত সবার একটা ধারণা থাকে যে মানে মাড়ির সমস্যা, এটা বোধহয় একটা খুব মানে সারা জীবনের মতো আমাকে ভুগে যেতে হবে। সত্যি কি সেটা তাই, নাকি এর চিকিৎসায় সাফল্যটা যথেষ্ট ভালো? সাফল্য খুব বেশি, সাফল্যের হার খুব বেশি। মানে এর এখন তো আমি অনেক সময় বলি যে ইভেন দাঁত নড়ে গেলে দাঁতকে স্টেবিলাইজ করতে পারি, পুরো এরাডিকেট করে যায়। কিন্তু মনে রাখবে, মাড়ির অসুখটা হচ্ছে
মানে ওবেসিটি কন্ট্রোলের মতন। তুমি মনে করলে ওবেসিটি, তুমি মোটা ছিলে, খেয়ে দিয়ে জিম করে রোগা হয়ে খুব সুন্দর ফিগার হলো, তারপরে গবাগপ সিঙ্গারা খেলে 3 মাস, তাহলে আবার যে কে সেই হয়ে যাবে। মাড়ির আচ্ছা। অসুখটা হচ্ছে মেইনটেনেবল, তুমি ঠিক করে দেবো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে তোমাকে হোম কেয়ার রাখতে হবে, রাইট, ইয়ারলি প্রপার চেক আপ, সেটা যে কোনো অসুখ, যে কোনো অসুখে। অতএব কিন্তু মানে এটা আরো বেশি জরুরি। হ্যাঁ, মানে এটা কিন্তু এরকম নয় যে অসুখটা সেরে গেল মানে ওয়ান টাইম সেরে গেল, বুঝতে পেরেছি। সেটা মেনটেন করতে হবে। কেউ যদি মনে করে মাড়ির অসুখ সারানোর পর আমি আর ব্রাশই করবো না, তাহলে মাড়ির অসুখ ফিরে আসবে। অতএব যে কোনো নিশ্চয়ই। অসুখের মতো এটাও মেনটেনেবল, কিন্তু এটাও ঠিক যেটা মাড়ির অসুখের অধিকাংশই ট্রিটেবল এবং কমপ্লিটলি রিভার্সেবল টু বেস লাইন, বাট ইট ইজ সাইমালটেনিয়াসলি ততটাই মেনটেনেবল যেটা মেনটেন করলে মাড়ির অসুখকে আবার ফিরে আসা থেকে আটকানো সম্ভব। একেবারে একেবারে। চন্দ্রবিন্দুর একটা ভীষণ বিখ্যাত গান ত্বকের যত্ন নিন, কিন্তু আমি বলবো যে যেটা আজকে ডক্টর আমাদেরকে বললেন যে মাড়ির যত্ন নিন এবং যত্ন নেওয়াটা কতটা জরুরি, হয়তো সত্যি আমরা আজকে ডক্টরের সাথে কথা না বললে বাকি এতগুলো বিষয় সম্পর্কে জানতে পারতাম না। আরও অনেক প্রশ্ন আপনাদের থাকবে, সেগুলো আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখুন। আরেকদিন ডক্টরের সাথে এরকমই কোনো সেশনে বাকি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসবো। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা চাই যে আপনারা সচেতন হন, কারণ স্বাস্থ্য এমন একটা বিষয়, তাকে ছাড়া কিন্তু প্রকৃতপক্ষে আমাদের জীবন একেবারেই কিছু না। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই চোখ রাখুন হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আমাদের এপিসোড নিশ্চয়ই শেয়ার করবেন, কারণ আপনার পাশের জন শিক্ষিত হলে আখেরে লাভ আমাদের সকলের। ধন্যবাদ।